Hello and welcome back to your most favorite channel WBCS Friends. Once again, আজকে হচ্ছে 1st of July. আমরা তোমাদের জন্য সহজ বাংলায় একটি বিখ্যাত নিউজ পেপার দ্য হিন্দু থেকে একটা এডিটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকে আবার শুরুর আগে আমি আমাদের চ্যানেল সম্পর্কে কিছু তোমাদেরকে বলতে চাই। আমাদের চ্যানেল কিন্তু ডে টু ডে বেসিসের যে ছোট ছোট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে না। ফলত দুটো সুবিধা তোমাদের হয়, একটা হচ্ছে মাসে 30 দিনেই বিভিন্ন নিউজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবার কোনো বার্ডেন থাকে না। 2 নম্বর যেটা হয়, আমাদের চ্যানেলের মূল লক্ষ্য হচ্ছে তোমাদের মধ্যে একটা পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ বা একটা ওপিনিয়ন বিল্ড করা। ফলত আমরা যেটা করি সেটা হচ্ছে মাসের মধ্যে হয়তো 15টা বা কখনো 16 দিন 16টা ভালো ভালো এডিটোরিয়াল নিয়ে তোমাদের সাথে গল্পের ছলে আলোচনা করি, এবং সেই আলোচনার মধ্যে আমরা বর্তমানের যে সবথেকে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলছে সেগুলো তার মধ্যেই আমরা আলোচনা করে নিই। ফলত দুটো সুবিধা হয়, কারেন্ট অ্যাফেয়ার্সেরও যেমন আপডেট একটা থাকে, কিন্তু সেই কারেন্ট অ্যাফেয়ার্সের বার্ডেন বা মুখস্থ করার বোঝা তোমাদের উপর থাকে না, কারণ আমরা গল্পের মধ্যে সেগুলোকে গেঁথে দিই মালার আকারে। এবং এইভাবে যদি তোমরা শুনতে থাকো, তোমরা দেখবে বিভিন্ন সাবজেক্ট, কখনো ইতিহাস, কখনো পলিটি, কখনো অর্থনীতি বা ইকোনমিক্স, তার ডিটেলগুলো আমরা গল্পের মধ্যে মালার মতন গেঁথে দেবো, ফলে একটা মেলবন্ধন হবে। এবং তোমরা যদি এই চ্যানেলকে ফলো করো অ্যাটলিস্ট ফর 3 মান্থস 4 মান্থস, তোমাদের মধ্যে কথাবার্তা বলা এবং ওপিনিয়নের সাথে আলোচনা করা এর একটা ক্ষমতা উৎপন্ন হবে, যেটা তোমাদের মেন্স এবং ইন্টারভিউতে সমানভাবে হেল্প করবে। তোমরা নিজেরাই লক্ষ্য করবে যে সাধারণ ডিসকাশনের মধ্যেও কিভাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে গল্পের ছলে গেঁথে দিতে পারছো, তার একটা তোমাদের মধ্যে একটা কি বলবো, আহ, মানে একটা ক্ষমতা উৎপন্ন হবে আর কি, যেটা কিনা খুব জরুরি এবং এটা ওভারনাইট করা সম্ভব নয়। সো উইথ দিস ইন্ট্রোডাকশন লেটস বিগিন। দিস ইজ রয়, ইয়োর ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড। আজকে 1st of July, আজকে যে খবরটা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে শুড এডুকেশন বি ব্রট ব্যাক টু স্টেট লিস্ট। এই হেডিং থেকে আমরা জানতে পারছি যে দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত কোনো একটা আর্টিকেল, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর একটা হচ্ছে স্টেট লিস্ট, রাজ্য লিস্ট বলে এমন একটা কোনো জিনিস আছে যেটা নিয়ে এখানে আলোচনা হচ্ছে, এইটুকু আমরা নাম থেকে বুঝতে পারছি। অর্থাৎ এই হেডিংটাতে কি বলা হচ্ছে, যে আমাদের দেশের শিক্ষা যে, সেই শিক্ষা বিষয়টাকে কি পুনরায় স্টেট লিস্টে বা রাজ্য লিস্টে ফিরিয়ে আনা উচিত। বোঝা গেল, শিক্ষাকে কি রাজ্য লিস্টে ফিরিয়ে আনা উচিত। সো উইথ দিস স্মল ইন্ট্রোডাকশন লেটস গো। এখানে একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে খবরটা, এবং বরাবরের মতো আমরা এই যে একটা এত বড় আর্টিকেল আমরা ডিসকাস করব, এই আর্টিকেল দিস ইজ রিটেন বাই ওয়ান আইএএস অফিসার। এই আর্টিকেলটা যিনি লিখেছে তিনি একজন আইএএস অফিসার। তো তার একটা বিরাট বড় এটা একটা ওপিনিয়ন আছে এর মধ্যে। আমরা সেটাকে 5টা ছোট ভাগে ভাগ করে পড়বো, যেটা আমরা সবসময় করে থাকি। দিস ইজ অলসো অ্যান আর্ট। তোমাদের কিন্তু শিখতে হবে যে একটা বিরাট বড় খবরকে কিভাবে ছোট ছোট ভাগে ভাগ করে তার উপর একটা ওপিনিয়ন বানাতে হয়। এটা কিন্তু একটা আর্ট, এটা তোমরা আমাদের এখান থেকে শেখার চেষ্টা করো যে কিভাবে আমরা এটাকে পড়ছি। তাহলে প্রথমে আমরা ভাগ করেছি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমরা তোমাদের সাথে আলোচনা করব যে এই যে এডুকেশান, এই এডুকেশান ব্যাপারটা এখন কেন খবরে আছে, হঠাৎ কেন এটা, কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে জিনিসগুলো আছে বলেই তো এটা এডিটোরিয়ালে উঠে এসেছে। আচ্ছা, সেটা আলোচনা করব। দ্বিতীয়ত আমরা দেখব স্টেট লিস্ট। তাহলে এই লিস্ট ব্যাপারটা কি, ক রকমের লিস্ট আছে, এবং এই লিস্টটা কি আমাদের সংবিধানের অংশ, যদি হয়ে থাকে তাহলে সংবিধানের কোথায় আছে, সেটা আলোচনা করব। এটা আলোচনা করবার পর আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ডে, যে এই যে এডুকেশন এটা আজকে রাজ্য লিস্টে ফিরিয়ে আনার কথা হচ্ছে, তাহলে আগে এটা কোন লিস্টে ছিল, কবে রাজ্য লিস্টে এসছে, এসে থাকলে তার কী কারণ ইত্যাদি, তার ব্যাকগ্রাউন্ড আমরা আলোচনা করবো, একটু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। তৃতীয়ত আমরা দেখব যে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস কী আছে, অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন দেশ সেখানে তারা শিক্ষাকে কিভাবে হ্যান্ডেল করছে, কোন লিস্টে রাখছে, বা শিক্ষা ব্যবস্থার উপরে ম্যাক্সিমাম ইনফ্লুয়েন্স বা প্রভাব কার আছে, কেন্দ্রের না রাজ্যের না লোকাল বডিজের, এটা আমরা একটু দেখব, এবং তার সাথে ভারতের কম্পেয়ার করব। চতুর্থত আমরা দেখব কিছু যুক্তি, যে আজকে ভারতবর্ষে শিক্ষা আমরা আলোচনা করে দেখব যে কনকারেন্ট লিস্টে আছে। কনকারেন্ট মানে হচ্ছে যৌথ লিস্ট, এবং কথা চলছে যে সেটাকে কি রাজ্য লিস্টে ফিরিয়ে আনা উচিত, যৌথ লিস্ট থেকে রাজ্য লিস্টে কি ফিরিয়ে আনা উচিত। তাহলে আমরা দুটোরই সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দেখব, যে কেন যৌথ লিস্টে রাখা হয়েছিল যখন রাখা হয়েছিল, আর রাজ্য লিস্টে যদি আনা হয় তাহলে কেন আনা হবে বা কেন আনা উচিত না ইত্যাদি, এবং সবশেষে আমরা টপিকটাকে কনক্লুড করব। সো নাও লেটস মুভ টু দ্য ইন্ট্রোডাকশন।
দেখো আমরা কিভাবে জিনিসটাকে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে ম্যাচ করছি। এডুকেশন শুনলেই আমাদের কিন্তু এখন মাথায় চলে আসবে যে এডুকেশন এখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখন একটা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। তার কারণ কি? তার কারণ আমরা এই পরীক্ষাটার নাম আমরা সকলেই শুনেছি, ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা সংক্ষেপে নিট। নিট ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের যে পরীক্ষাটা ছিল, অর্থাৎ কিনা যারা ক্লাস 12 পাশ করে বিভিন্ন কলেজে ঢুকবে জাস্ট গ্র্যাজুয়েশনের জন্য, তারাও নিট নামক পরীক্ষাটা দেয়। তাহলে নিট ইউজির পরীক্ষা যেটা লাস্ট হয়েছে সেটা হয়েছিল হচ্ছে 5th মে 2024, মানে 2 মাস আগে। এটা তো আমরা আশা করি সকলেই শুনেছি। এবং অদ্ভুতভাবে কাকতালীয়ভাবে এই পরীক্ষার রেজাল্টটা বেরিয়েছিল 4ই জুন, অর্থাৎ 1 মাস পরে, 2024। তোমরা নিশ্চয়ই জানো 4ই জুন এই ডেটটা কেন ইম্পর্টেন্ট, কারণ সেই দিনকে আমাদের 18তম লোকসভা ইলেকশনেরও রেজাল্ট বেরিয়েছে। এই যে রিসেন্ট লোকসভা ইলেকশনটা হলো সেটার। অদ্ভুতভাবে এত বড় একটা পরীক্ষার রেজাল্ট লোকসভা ভোটের যেদিন রেজাল্ট বেরোচ্ছে, সারা ভারতবর্ষের ভোট, সেই দিনই বার করা হয়। এবং এই নিট ইউজি পরীক্ষাটা দিয়েছে অলমোস্ট 24 লক্ষ থেকে 25 লক্ষ ছেলে মেয়ে। তাহলে এতগুলি ছেলে মেয়ের ভাগ্য নির্ধারণ হবে ওই পরীক্ষার। এই অবধি তো ঠিকই ছিল, কিন্তু দেখা গেল যে এই পরীক্ষার রেজাল্ট যখন এলো, যে এই সর্বভারতীয় নিট ইউজি পরীক্ষাতে টপ র্যাঙ্ক করেছে একজন নয়, দুজন নয়, তিনজন নয়, 67 জন। সর্বভারতীয় একটা পরীক্ষাতে ফার্স্ট র্যাঙ্কের দাবিদার 67 জন। এই অবধি তথাপি ঠিক ছিল। এরপরে দেখা গেল প্রায় 1000 থেকে 1500 ছেলে মেয়েকে গ্রেস মার্কস বলে কোনো একটা মার্কস দিয়ে তাদেরকে পাশ করানো হয়েছে। যখন সরকারের, কারণ এই নিট পরীক্ষা তো সর্বভারতীয় পরীক্ষা, কেন্দ্রীয় সরকার এটাকে কন্ট্রোল করে। যখন সরকারকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করানো হলো যে কিভাবে এই গ্রেস মার্কসটা যে আপনারা দিলেন, কি বেসিসে গ্রেস মার্কস দেওয়া হলো, তার কিন্তু কোনো সদুত্তর সরকারের তরফ থেকে আসেনি। এবং সর্বশেষ যেটা হলো সেটা হচ্ছে এই পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছিল তার একটা রিউমার বেরিয়ে পড়ে। এবং শুধু তাই নয়, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত কেস চলে, ধুন্ধুমার কাণ্ড হয়। আমাদের যিনি এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, তাকেও সংসদে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবং তার ফলশ্রুতিতে যেহেতু কেস সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেল যে নিট ইউজির পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছিল, অর্থাৎ স্ক্যাম এবং দুর্নীতি হয়েছে এখানে, তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে 19শে জুনে ইউজিসি নেট বলে একটা পরীক্ষা হয়, ইউজিসি নেট পরীক্ষা, সেই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় সরকার। তার কিছুদিন পরে ইউজিসি সিএসআইআর বলে আরেকটি পরীক্ষা হয়, ঠিক আছে। তারও কিছুদিন পর নিট পিজি। একের পর এক এই যে পরীক্ষাগুলো পেন্ডিং ছিল, এইটাতে দুর্নীতি ধরা পড়ার পরে এই পরীক্ষা এই পরীক্ষা এই পরীক্ষা একের পর এক সরকার বাতিল করতে বাধ্য হয়, ঠিক আছে, কারণ কেস সুপ্রিম কোর্টে চলে গেল। সেই কথাগুলো এখানে লেখা রয়েছে। এবং এই যে ব্যাকগ্রাউন্ড আমি বললাম, এই যে দুর্নীতির ছাপ কেন্দ্রীয় সরকারের নিয়ামক সংস্থা যারা কিনা এই নিট পরীক্ষাগুলোকে কন্ট্রোল করে, তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠে যায়। ফলত এই ডিবেট আবার চলে আসে, তাহলে কি এই সমস্ত পরীক্ষাগুলো কেন্দ্রীয় সরকারের হাত থেকে নিয়ে নিয়ে রাজ্য সরকারের হাতে সঁপে দেওয়ার সময় এসেছে? আশা করি বোঝাতে পারলাম যে কেন এটা আজকে খবরে রয়েছে। লেটস মুভ টু দ্য নেক্সট। এবার আমরা একটু দেখে নিই যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি। শিক্ষা তো কোনো দেশের একটা বুনিয়াদী ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কারণ শিক্ষার মাধ্যমেই আমাদের বর্তমানে যারা যুব সমাজ তাদেরকে শিক্ষিত করে ধীরে ধীরে তাদেরকে কলেজে, এবং তারপরে কেউ যদি আরো বেশি পড়াশোনা করতে চায় তাকে পোস্ট গ্রাজুয়েশন স্তরে উন্নীত করা, কারণ তারাই তো ভবিষ্যতের সিটিজেন, রাইট। তাহলে দেখা যাচ্ছে যে 1935 সালের এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এইটাই কিন্তু আমাদের ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচারের ইন্ট্রোডাকশন দেয়। ফেডারেল স্ট্রাকচার মানে তোমরা জানো, ফেডারেল স্ট্রাকচার মানে হচ্ছে একটি কেন্দ্রীয় সরকার। এই যদি ভারতবর্ষের ছবি হয়, মোটামুটি আমি একটা দেখাচ্ছি, এই হচ্ছে কেন্দ্রীয় সরকার, ঠিক দিল্লিতে, এবং বিভিন্ন রাজ্য আমরা এখানে জানি। তাহলে ফেডারেল সরকার তাকেই বলে যেখানে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের মধ্যে ক্ষমতার বিন্যাস করা হয়ে থাকে। রাজনৈতিক যে ক্ষমতা, তার বিন্যাসটা শুধুমাত্র কেন্দ্রের হাতে থাকে না, সমস্ত রাজ্যের হাতেও সেই ক্ষমতার কিছু কিছু অংশ বন্টন করা হয়ে থাকে। এই ব্যবস্থাটাকে বলা হয় ফেডারেল ব্যবস্থা। বোঝা গেল? তাহলে ভারতবর্ষ ফেডারেল ব্যবস্থা কবে থেকে পেল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তোমরা যারা পলিটি পড়েছো তারা দেখবে বেশ কিছু 8 থেকে 10টা আইন আমাদেরকে পড়তে হয় পলিটিতে।
বা হিস্ট্রিতেও, যেই আইনগুলোর মাধ্যমে আজকে আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, আমাদের ডেমোক্রেটিক পলিটি আজকে যে অবস্থায় এসেছে, সেটা কিন্তু ওই ৮-১০টা আইনের মাধ্যমেই ধীরে 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 এসেছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ওয়ারেন হেস্টিংস আমাদের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। তাঁর আমলে, মানে ইংরেজরা যখন আমাদের দেশে কলোনি স্থাপন করেছিলেন, তারপরে এই ওয়ারেন হেস্টিংস আমাদের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। তাঁর আমলে আমরা দেখি ১৭৭২ সালে একটা রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়, ঠিক? তারপরে আমরা পিটসের ভারত আইন সম্পর্কে পড়ে থাকি, সেটা কিনা ১৭৮৪ সালে এসেছিল, ঠিক? এইভাবে পড়তে 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 আমরা একদম শেষে এসে এক জায়গায় এসে দাঁড়াই ১৯৩৫ সালের এই যে আইনটার কথা বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এবং শেষ পর্যন্ত ভারত স্বাধীন হয় যখন ১৯৪৭ সালে, সেই ৪৭ সালেও আমরা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এর কথা পড়ি। তাহলে এই টোটাল যে আইনগুলো আমরা বলছি, তোমরা একটু বইতে দেখে নেবে, ৮ থেকে ১০টা আইন আছে। তার মধ্যে তোমরা পড়লেই এই আইনগুলো বুঝতে পারবে যে ধীরে 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 আমাদের রাজনৈতিক আর্থসামাজিক ব্যবস্থা কিভাবে ইভলভ করতে করতে ইতিহাসের থেকে আজকের অবস্থায় এসে দাঁড়িয়েছে। বোঝা গেল? যেমন ভারত ফেডারেল ব্যবস্থা পেয়েছিল এই আইনের মাধ্যমে, সেটাই এখানে লেখা রয়েছে। বোঝা গেল? এইবার বলছি যেটা, যখন ভারতবর্ষ ১৯৩৫ সালে ফেডারেল হলো, মানে রাজনৈতিক ক্ষমতাগুলো কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের হাতে বিন্যস্ত করা হলো ভাগ করে, সেই সময় শিক্ষা তো বরাবরই একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, যে কোনো দেশের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা নামক যে বিষয়বস্তু, সেই সময় কিন্তু তাকে প্রভিন্সিয়াল লিস্টে রাখা হয়েছিল। লিস্ট সম্পর্কে আমি একটু পরেই আলোচনা করছি। প্রভিন্স মানে হচ্ছে রাজ্য, ঠিক আছে? সেই সময় স্বাধীনতার আগে এগুলোকে প্রভিন্স বলা হতো, আজকে যেগুলোকে আমরা স্টেট বলি, তো একই ব্যাপার। তাহলে শিক্ষাকে সেই সময় প্রভিন্সিয়াল লিস্টে রাখা হয়েছিল, অর্থাৎ শিক্ষা সম্পর্কে যে কোনো ডিসিশন হবে সেগুলো অ্যাজ ইফ রাজ্যরাই নেবে। যেমন কোথায় কলেজ খোলা হবে, সেই কলেজে কী সিলেবাস হবে, কজন ছাত্র নেওয়া হবে, কত কাট অফ মার্কস থাকবে ইত্যাদি বিষয় রাজ্যই দেখবে। আফটার ইন্ডিপেন্ডেন্স ১৯৪৭ সালে যখন আমরা ইন্ডিপেন্ডেন্স পেলাম, এডুকেশন কন্টিনিউড টু রিমেন ইন দ্য স্টেট লিস্ট। তাহলে ১৯৪৭ সালের পরেও স্টেট লিস্টেই ছিল এডুকেশন। এইবার দেখো কি হলো, এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে শরণ সিং কমিটি। এই নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। শরণ সিং কমিটি, তিনি একটা, এই কমিটিটাকে বসানো হয় মানে ইন্ডিপেন্ডেন্সের পরে। এই পার্টিকুলার কমিটির রেকমেন্ডেশনে, শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে এডুকেশনকে এই যে রাজ্য লিস্টে যেটা বরাবর ছিল সেখান থেকে তুলে কনকারেন্ট লিস্টে রাখার কথা বলা হয়। এবং সেটা কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা হয়? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৭৬। তাহলে শরণ সিং প্রথম বললেন যে না, এটাকে রাজ্য স্তরে রাখাটা ঠিক নয়, এটাকে অন্য একটা লিস্টে নিয়ে যাওয়া উচিত, প্রবাবলি কনকারেন্ট লিস্টে। এবং শরণ সিং কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী এই শিক্ষাকে আমাদের রাজ্য লিস্ট থেকে তুলে কনকারেন্ট লিস্টে রাখা হয়। এবং এটা কেন অ্যামেন্ডমেন্ট করতে হয়? কারণ এই লিস্ট ব্যবস্থা আমাদের সংবিধানের মধ্যেই আছে, ঠিক আছে? আমরা এবার একটু লিস্ট ব্যবস্থা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করি। এবং যেহেতু সংবিধানের মধ্যে এই লিস্টের ব্যবস্থা বলা আছে, কাজেই সেখানে যদি কোনো রকম পরিবর্তন আনতে হয় তাহলে একমাত্র সংবিধান অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই সম্ভব। লিস্ট মানেটা কি? আমাদের সংবিধানে 12খানা শেডিউল আছে। এবার আমি তোমাদেরকে একটু বলছি লিস্ট এবং শেডিউল, এই জিনিসগুলো সম্পর্কে একটু সংক্ষেপে তোমাদেরকে একটা ওপিনিয়ন বানাবার জন্য চেষ্টা করছি। প্রথমে বুঝে নেব শেডিউল কাকে বলে। আমাদের সংবিধানে 12টি শেডিউল আছে। ওকে, প্রশ্ন উঠবে স্যার হোয়াট ইজ দ্য মিনিং অফ শেডিউল? নামটা তো আমরা শুনেছি, শেডিউল 1, 2, 3, 4 করে 12টা। শেডিউলগুলো হচ্ছে বিভিন্ন আর্টিকেলকে করেসপন্ড করে। ভালো করে বুঝে নাও, এটা আমি দেখেছি অনেকে বুঝতে পারে না, মুখস্থ করেই শেষ হয়ে যায় যে 12টা শেডিউল এই এই এই। শেডিউল ইজ নাথিং বাট করেসপন্ডেন্স টু সার্টেন আর্টিকেল। তার মানেটা কি? যেমন ধরো আমি একটা উদাহরণ দিলাম, শেডিউল 1। শেডিউল 1টা তোমরা যদি একটুখানি গুগল করো বা বই থেকে পড়ে নাও, দেখবে শেডিউল 1-এর মধ্যে আমাদের ভারতবর্ষে যতগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই বিষয়ের লিস্ট দেওয়া রয়েছে, যে এই 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 রাজ্য, এই এই কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে শেডিউল 1 কোন আর্টিকেলের সাপেক্ষে তৈরি? আর্টিকেল 1 এবং আর্টিকেল 4। তোমরা একটু পড়ে নেবে আর্টিকেল 1 আর 4। এবং আমি অলরেডি বললাম শেডিউল 1-এ কি লেখা আছে, দেখবে দুটোর মধ্যে একটা মিল আছে। তাহলে আর্টিকেল তো আমরা সবসময় পড়ি, সংবিধানের অনুচ্ছেদ 1 আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়ি, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইট। তারপর 36-এ আমাদের হচ্ছে
ডিপিএসপি, আমরা এরকম তো পড়ে থাকি আর্টিকেল ধরে ধরে, বিভিন্ন আর্টিকেল। ওই কিছু কিছু আর্টিকেলের করেসপন্ডিং শিডিউল অ্যাটাচ করা রয়েছে। তার কারণ কি? তার কারণ কোনো আর্টিকেলের মধ্যে যদি এমন বিষয়বস্তু থাকে যেটাকে একটুখানি বিস্তারে বর্ণনা করার দরকার, সেইটা তখন সংবিধান প্রণেতারা একটা শিডিউল বানিয়ে সংবিধানের শেষে অ্যাটাচ করে দিয়েছিলেন, ঠিক যেমন অ্যানেক্সচার হয়। তুমি তোমার একটা অ্যাপ্লিকেশন কোথাও করছো, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে হয়তো আরও 5টা জিনিস কিছু অ্যাড করতে হবে, সেটা তো তুমি ওইখানেই লেখো না, পয়েন্ট নাম্বার 2 এর নিচেই তো লেখো না, তুমি সেগুলো একটা অ্যানেক্সার হিসাবে ওই তোমার অ্যাপ্লিকেশনের শেষে জুড়ে দাও। দ্য শিডিউল কনসেপ্ট ইজ সিমিলার। যেমন আরেকটা উদাহরণ দিলে আশা করি বোঝা যাবে। লেটস সে শিডিউল 4। শিডিউল 4 এর মধ্যে আছে হচ্ছে অ্যালোকেশন অফ সিটস অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। মানে আমাদের প্রতিটা রাজ্যের তো কিছু সিট অ্যালোকেশন করা আছে, যে আমাদের কোন রাজ্য থেকে কতগুলি সিট লোকসভায় থাকবে। বোঝা গেল তো? যেমন উত্তরপ্রদেশ থেকে বর্তমানে 80 জন লোকসভাতে এমপি পাঠানো হয়, পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে 42 জন এমপিকে লোকসভায় পাঠানো হয়, এরকম আমাদের যতগুলি রাজ্য আছে সব ফিক্স। বা ইউনিয়ন টেরিটরিজ, যেমন দিল্লি থেকে কজন যাবে, পন্ডিচেরি থেকে কজন যাবে, জম্মু কাশ্মীর থেকে কজন যাবে লোকসভাতে, এরকম, বা রাজ্যসভাতে, এগুলো ফিক্স আছে। সেই লিস্টের বিবরণটা শিডিউল 4-এ দেওয়া আছে। এবং এটা কোন আর্টিকেলকে করেসপন্ড করে? আর্টিকেল 4 এবং আর্টিকেল 80 তোমরা পড়ে দেখবে। এই আর্টিকেলের করেসপন্ডেন্স হচ্ছে এইটা। বোঝা গেল? ঠিক সেই রকম এবারে যেটাতে আমরা আসবো, শিডিউল 7। এই 7 নম্বর শিডিউলটা সেটা কোন আর্টিকেলকে করেসপন্ড করে? আর্টিকেল 246। তোমরা এই আর্টিকেলগুলো দেখলেই বুঝতে পেরে যাবে যে এই দুটোর মধ্যে একটা মিল আছে। এই শিডিউল 7 এর মধ্যে আমাদের আসল যেটা আলোচনার বিষয়, 3 রকমের লিস্টের কথা বলা রয়েছে। কি কি লিস্ট? একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। মন দিয়ে শুনবে। ইউনিয়ন লিস্টের মধ্যে বর্তমানে 100টা বিষয়বস্তু মেনশন করা রয়েছে, 1 2 3 4 করে। তোমরা গুগল করে দেখলেই দেখতে পাবে, কিচ্ছু নেই এর মধ্যে। স্টেট লিস্টের মধ্যে সেইভাবে তোমরা যদি দেখো 61টা বিষয় 1 2 3 4 করে লেখা রয়েছে। এবং কনকারেন্ট লিস্ট যদি দেখো, বর্তমানে আই থিঙ্ক কনকারেন্ট লিস্টে 52টি বিষয়বস্তু এইভাবে লেখা রয়েছে। এবার এই বিষয়বস্তুগুলো কি এবং কেন? এইগুলো হচ্ছে ভারতবর্ষ নামক দেশকে চালাতে গেলে যে বিভিন্ন রকমের আর্থ সামাজিক অর্থনৈতিক তোমার রাজনৈতিক যে ক্ষমতার বিন্যাস, সেগুলো কোনটা কার হাতে থাকবে, সেই জন্যেই এই লিস্টগুলো তৈরি। যেমন ইউনিয়ন বা কেন্দ্র লিস্ট যেটা আছে, সেখানে 100টা যে বিষয়বস্তু লেখা, ওই প্রতিটি বিষয়বস্তুর উপরে ক্ষমতার সম্পূর্ণ ভার কেন্দ্রের হাতে দেওয়া রয়েছে। কেন্দ্রই আইন প্রণয়ন করবে, কেন্দ্রই তার উপরে যে কোনো রকম ডিসিশন নেওয়ার বা কার্য করবার, ইমপ্লিমেন্ট করবার সমস্তটা দেখবে। যেমন একটা উদাহরণ দিলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে স্যার কেন্দ্রের হাতে কি ধরনের ক্ষমতা দেওয়া রয়েছে। আমি তোমাদের একটা উদাহরণ দিই। যেমন ধরো লেটস ফরেন পলিসি, মানে বৈদেশিক নীতি, ফরেন পলিসি। এটা শুনলেই তোমরা বুঝতে পারছো, ফরেন পলিসি যেটা, সেই বিষয়ে কোনো আইন প্রণয়ন বা কোনো ডিসিশন নেওয়া, প্রধানমন্ত্রী অন্য কোন দেশে যাবেন বা অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসবেন, এই যে বিষয়ের যা কিছু আইনপত্র, সেটা অবশ্যই কেন্দ্র সরকার বানায়। নিশ্চয়ই সেটা কোনো একটা রাজ্য সরকার বসে বানাবে না। আশা কর বোঝা গেল। ঠিক তেমনি স্টেট লিস্টের একটা উদাহরণ দিলে, ধরো ল অ্যান্ড অর্ডার, আইনগত বিষয়ে যে জিনিসগুলো, এটা কিন্তু স্টেটের, মানে ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। কোনো জায়গাতে কোনো রাজ্যেতে যদি ল অ্যান্ড অর্ডার সমস্যা হয়, সেখানে কিন্তু কেন্দ্র সরকার বাহিনী পাঠিয়ে সে সবসময় দেখবে না, সেটা লোকাল পুলিশকে এবং রাজ্য সরকারকে দেখতে হবে ল অ্যান্ড অর্ডারের ব্যবস্থা। বোঝা গেল? এইবার সব থেকে মজার বিষয়, তাহলে কনকারেন্ট লিস্ট মানে কি? কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে এমন বিষয়বস্তু যার উপরে কেন্দ্রেরও ক্ষমতা আছে আইন প্রণয়ন করার এবং রাজ্যেরও ক্ষমতা আছে আইন প্রণয়ন করার, যাকে বলা হয় যৌথ লিস্ট। যেমন কি উদাহরণ দেব? সব থেকে বড় উদাহরণ যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা, সেটা হচ্ছে এডুকেশন। এবং শুনলে নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে যেমন প্রপার ভাগ করা আছে কেন্দ্রই ডিসিশন নেবে ওই 100টার মধ্যে, এখানে যেমন প্রপার ভাগ করা আছে রাজ্যই ডিসিশন নেবে, কনকারেন্ট লিস্টে কিন্তু সমস্যার উদ্রেক হওয়ার সমূহ সম্ভাবনা, এই 52টা বিষয়। তেমনি আরও কি আছে, এর মধ্যে আছে ফরেস্ট, খুব কম, এর মধ্যে একটু কমই আছে দেখবে, মাত্র 52টা, বাকিগুলোতে বেশি। ফরেস্ট মানে যে আমাদের বনভূমি, তার উপরে কোনো আইন প্রণয়ন করা,
ঠিক আছে, জীবজন্তু, সেখানকার ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইত্যাদি, সেটাও কনকারেন্ট লিস্টে রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে নেবে। কাজেই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যদি হারমোনি না থাকে, মিল না থাকে, তালমেল না থাকে আইনের ক্ষেত্রে, তাহলে কিন্তু সমস্যার উদ্রেক হয়, এবং সেটাই বর্তমানে এডুকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। বোঝা গেল? নাও লেটস মুভ। আমরা একটু দেখে নিই যে হ্যাঁ, তা এর আগে আমরা তো পড়লাম যে তাহলে বোঝা গেল যে শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে এই স্টেট লিস্টে ছিল আমাদের এডুকেশন। শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে সেটাকে এখান থেকে নিয়ে ফেলা হলো কনকারেন্ট লিস্টে। এই হচ্ছে মূল বিষয়। বোঝা গেল? কবে ফেলা হলো? 1976 সালে। এবং তখন থেকেই এই ডিবেট চলে আসছে যে কি এডুকেশনকে আবার কনকারেন্ট লিস্ট থেকে স্টেট লিস্টে ফিরিয়ে দেওয়া উচিত। এবং বর্তমানে যেহেতু নেট ইউজি, নেট পিজি, সিএসআইআর নেট এরকম বড় বড় পরীক্ষা যেগুলো কিনা কেন্দ্র সরকারই আইন প্রণয়ন করে পরিচালনার বন্দোবস্ত করেছে, সেখানে যেই মাত্র দুর্নীতি দেখা গেছে রিসেন্টলি 2 মাস আগে, আবার প্রশ্ন উঠে যে না, কেন্দ্র সরকার পারছেন না, ওর হাত থেকে তুলে নিয়ে আমাদের রাজ্যে রাজ্যে এটাকে আবার বন্টন করে দেওয়া উচিত। বোঝা গেল? এবার খুব সহজভাবেই তোমরা বুঝতে নিশ্চয়ই পারছো যে কেন শিক্ষাকে নিয়ে এত টানাপোড়েন চলছে। তোমরা একটু ভাবতে হবে তোমাদেরকে, কেউ যদি প্রশ্ন করে যে শিক্ষাকে নিয়ে এত টানাপোড়েন কেন। শিক্ষা নিয়ে তর্ক বিতর্ক কিছু নতুন নয়, রাজনীতি নিয়ে কোনো নতুন নয়। যেমন একটা যদি বলি, কেন্দ্র বোর্ড ভার্সেস আমাদের রাজ্য বোর্ড। তোমরা যারা এই লেকচার শুনছো তাদের মধ্যে যারা রাজ্য বোর্ডের অধীনে পড়াশোনা করেছো, তারা সকলেই নিশ্চয়ই জানো যে আমাদের মনের মধ্যে সবসময় থাকে যে না, কেন্দ্রের পড়াশোনা তো অন্যরকম হয়, ওরা ইংলিশে পড়াশোনা করছে, ওরা এনসিইআরটি নিয়ে পড়াশোনা করছে। এনসিইআরটির বইয়ের নাম তোমরা সবাই শুনেছো। ইনফ্যাক্ট সর্বভারতীয় পরীক্ষা যেগুলো হয়, যেমন ধরো ইউপিএসসি, কিংবা কিছু ক্ষেত্রে আমরা যদি বলতে পারি ডাব্লিউবিসিএসও, অনেক সময় আমরা শুনি যে এনসিইআরটির বইগুলো আবার পড়া উচিত। ইউপিএসসির ক্ষেত্রে তো অবশ্যই এনসিইআরটির সব রকম বই হয়, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স সব কিছুর বই আছে পাতলা পাতলা, ইংলিশের বই সেগুলো। যারা কেন্দ্র বোর্ডে পড়াশোনা করেছে তারা ছোট থেকেই এই বই পড়েছে, কিন্তু রাজ্য বোর্ডে যারা পড়াশোনা করেছে তারা যখন সর্বভারতীয় পরীক্ষাতে বসতে যায়, যেমন ইউপিএসসি বা তোমার ধরো অন্য যে সর্বভারতীয় তোমার এসএসসি, সিজিএল, তখন হয়তো তাদের ক্ষেত্রে কোনো সময় তাদেরকে বলা হয় যে আপনারা এনসিইআরটি আবার পড়ুন। তখন একটা সমস্যা। আবার কেন্দ্রের বোর্ডের ভাষা আর রাজ্য বোর্ডের মাতৃভাষায় শিক্ষা নিয়েও একটা ডিবেট বরাবর চলে, যে কেন্দ্রের যে স্কুলগুলো সিবিএসসি, আইসিএসসি বা আইএসসি বোর্ডের স্কুল, সেখানে ইংলিশে পড়াশোনা হচ্ছে, কিন্তু একটি রাজ্য বোর্ডের ছেলে পশ্চিমবঙ্গে তিনি হয়তো বাংলায় পড়ছেন। ঠিক আছে? বা সাউথ ইন্ডিয়ার তামিলনাড়ুর কোনো একটা গ্রামের যে ছেলেটি যে কিনা তার রাজ্য বোর্ডে পড়াশোনা করছে সে তামিলে পড়াশোনা করছে। কিন্তু কেন্দ্র বোর্ড একটি ছেলেকে ইংলিশ, হিন্দি এগুলোতে পড়াশোনা করাচ্ছে। তাতে যেমন তাদের সুবিধাও হচ্ছে, কিন্তু তারা আবার মাতৃভাষাটা ভুলেও যাচ্ছে। তেমনি আরেকটা যেটা বরাবর আমাদের ডিবেটে চলে আসে, সর্বভারতীয় পরীক্ষা এবং রাজ্যের যে ছেলেমেয়েরা তারা কখনোই কম্পিট করতে পারছে না। দেখা যাচ্ছে ইউপিএসসিতে বাংলার ছেলেরা চান্স পাচ্ছে না, তাতে অনেক সময় বলা হয় যে ওই পরীক্ষা ইংলিশে হচ্ছে, ওখানে বাংলার ছেলে করতে পারছে না ভালো। ঠিক আছে, এটা যুক্তি আছে। বা সাউথ ইন্ডিয়ার যারা সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করে, নিজেদের মাতৃভাষাটা যারা ভালো জানে, তারা ইংলিশ বা হিন্দিতে কম্পিট করতে পারছে না, এটা আমরা একটা শুনে থাকি। তাহলে এইগুলো হচ্ছে যে ডিবেটের জায়গা, যেগুলো কিনা এডুকেশনকে ঘিরে বারবার উঠে এসেছে। এবার আমরা তাহলে দেখি যে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস কী আছে। আমাদের দেশটা তো আমরা দেখলাম। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসে দেখা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটসের কথা এখানে আলোচনা করা হয়েছে, তারপরে এখানে তোমার কানাডা, জার্মানি দেশের কথা একটু আলোচনা করা হয়েছে, আর সবশেষে সাউথ আফ্রিকার কথা বলা হয়েছে এই নিউজ পেপার আর্টিকেলে। বলছে ইউএসএতে রাজ্য এবং ইউনিয়ন গভর্নমেন্ট দুজনেই এডুকেশনের স্ট্যান্ডার্ড এগুলো দেখাশোনা করে। ঠিক আছে? তাহলে কেন্দ্র সরকার কি দেখে ইউনাইটেড স্টেটসে? কেন্দ্র সরকার মোটামুটি মানে ওখানে বলা হয় ফেডারেল গভর্নমেন্ট, কারণ হচ্ছে ইউএসএও আমাদের ভারতবর্ষের মতো ফেডারাল, মানে যেখানে সমস্ত রকম ক্ষমতার বিন্যাস কেন্দ্রের হাতেও আছে, রাজ্যের হাতেও আছে, বা ওখানকার যে স্টেট তাদের হাতে আছে, ভারতবর্ষের মতোই। সেখানে দেখা গেছে যে ফেডারেল গভর্নমেন্ট মূলত ফাইন্যান্সিয়াল এড, মানে শিক্ষা ব্যবস্থায় টাকা পয়সা বাজেট ঠিকঠাক যাচ্ছে কিনা, এবং তার অ্যাক্সেস এটা সুনির্দিষ্ট করে। অ্যাক্সেস মানে সবাই এডুকেশনে অ্যাক্সেস পাচ্ছে কিনা। ঠিক আছে? তার বেশি নিচে তারা হাত দেখে না। আর রাজ্য স্তরে
রাজ্য স্তরের হাতে ছেড়ে দেওয়া হয়েছে সুপারভিশন অফ দ্য এক্সাম, এক্সাম কন্ডাক্ট হচ্ছে তার সুপারভিশন, ঠিক আছে, স্ট্যান্ডার্ডটা ঠিকঠাক থাকছে কিনা, সঠিক সময় রেজাল্ট বেরোনো হচ্ছে কিনা, হ্যাঁ, লিক হয়ে যাচ্ছে কিনা পেপার, কোনো স্ক্যাম হচ্ছে কিনা, এই যেগুলো একটুখানি মানে ইমপ্লিমেন্টেশন স্তরের বা একটু নিচের স্তরে যেগুলোকে অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে হবে গ্রাসরুট লেভেলে, সেইগুলো রাজ্যের হাতে ছেড়ে দেওয়া আছে। ওকে, কানাডার ক্ষেত্রে যদি দেখা হয়, কানাডার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পূর্ণত তারা শিক্ষা ব্যবস্থা রাজ্যের হাতেই ছেড়ে রেখেছে, ঠিক আছে, ওখানকার যে ফেডারেল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার তারা কিছু করছে না, রাজ্যের হাতে ছাড়া আছে। জার্মানির ক্ষেত্রে যদি দেখা যায় যে জার্মানিতে দেখা যাচ্ছে এখানেও তারা সম্পূর্ণত তাদের রাজ্য যেগুলো আছে জার্মানিতে তাদের হাতে ছেড়ে রাখা আছে। সাউথ আফ্রিকাতে আবার একটুখানি দেখা যাচ্ছে যে কেন্দ্র আর রাজ্যের মধ্যে বন্টন আছে এডুকেশনের ক্ষেত্রে। কেন্দ্র একটু বৃহত্তর ক্ষেত্রে আইন প্রণয়ন করে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশনটা রাজ্যের হাতে ছাড়া রয়েছে। তাহলে বোঝা গেল, তাহলে দেখা যাচ্ছে মিক্সড, কোথাও রাজ্যের হাতে ছাড়া আছে, কোথাও কেন্দ্র আর রাজ্যের মধ্যে মিক্স আছে, এটাই হচ্ছে ঘটনা। এরপরে আমরা চলে যাচ্ছি যে ফ্যাক্টস ইন ফেভার। কেন এডুকেশনকে কনকারেন্ট লিস্টে আনার দরকার হয়েছিল? কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে যেখানে কেন্দ্রেরও একটা সে তৈরি হবে। ওকে, এবার লজিক্যালি দেখলে দেখা যাচ্ছে যে ল্যাক অফ ইউনিফর্মিটি, যদি কিনা এডুকেশনকে রাজ্যের হাতে ছেড়ে দেওয়া হয়, আমাদের মতন একটা এত বড় যে দেশ, এখানে যদি এডুকেশনকে ধরো সম্পূর্ণভাবে রাজ্যের হাতে ছেড়ে দেওয়া হলো, তাহলে এইখানের এই ধরো আমি বলছি ত্রিপুরা, এই কোনায়, এই ত্রিপুরাতে কি এডুকেশন ব্যবস্থা চলছে, তার সাথে তোমার ধরো এখানে আছে গুজরাট, এর সাথে তালমেল রাখা খুব সমস্যা। বা এখানে কেরালাতে কি এডুকেশন পলিসি চলছে এবং জম্মু কাশ্মীর এখানে কি চলছে, এত বড় বিশাল দেশে তার মধ্যে কোনো তালমেল থাকবে না। সো দ্যার ইজ আ ল্যাক অফ ইউনিফর্মিটি। কিন্তু যদি আমরা এই ব্যবস্থাকে কেন্দ্র সরকারের হাতে তুলে দিই, সাধারণত দেখা গেছে যে কেন্দ্র সরকার যদি কোনো কিছু করে তাহলে কিন্তু সারা দেশে তার একটা ইউনিফর্ম প্রভাব পড়ে, কারণ কেন্দ্রীয় আইন সমস্ত রাজ্যগুলো সেগুলো মানতে বাধ্য বা কেন্দ্রের যে নির্দেশিকা পালন করতে বাধ্য। তাহলে এই লজিকে বলা হয় যে হ্যাঁ, কনকারেন্ট লিস্টে রাখা উচিত, কারণ তাহলে কি কেন্দ্র আইন প্রণয়ন করলো একদম ওপর থেকে এবং সারা দেশ সেটাকে মেনে তাদের এডুকেশন পলিসি চালালো। আচ্ছা, বলা হয় রাজ্যের হাতে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে ল্যাক অফ প্রফেশনালিজম অনেক সময় দেখা যায়। আমরা জানি কেন্দ্র সরকার অনেক বেশি বাজেট ইনফিউজ করতে পারে কোনো সেক্টরের ক্ষেত্রে, কেন্দ্রের পয়সা আসছে মানে অনেক পয়সা, কেন্দ্র সঠিক আইন প্রণয়ন করতে পারে, কেন্দ্রের অফিসারদের দিয়ে ভিজিট করিয়ে যে কোনো রাজ্যে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা, বা কেন্দ্রীয় বাজেটে তোমার কোনো একটা পার্টিকুলার রাজ্যের এডুকেশনের ক্ষেত্রে কিছু ফাইন্যান্স দেওয়া যেতে পারে। তাহলে সেইভাবে যদি কেন্দ্রের একটা বা কেন্দ্রের সুপারভাইজারি টিম, কেন্দ্রের রেগুলেশন সব কিছুই অনেক বেটার কোনো একটা স্টেটের থেকে, তাহলে বলা হচ্ছে যদি স্টেটের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ল্যাক অফ প্রফেশনালিজম হয়ে যাবে, যে রাজ্য যে যার মতো করছে, ছোট রাজ্য যার হাতে বেশি বাজেটের সংস্থান নেই সে নিজের মতো করবে। কিন্তু কেন্দ্রের হাতে থাকলে কেন্দ্র কিন্তু সেটাকে একটু রক্ষণাবেক্ষণ করতে পারবে, ঠিক আছে, কারণ ফেডারাল পলিটিতে কেন্দ্র সরকারের হাতে ক্ষমতা অনেক বেশি। আরেকটা হচ্ছে করাপশন ইন স্টেট লেভেল, এটাও লজিক ছিল যে বিভিন্ন রাজ্যের হাতে ছেড়ে দিলে রাজ্যের যে ওখানকার যে লোকাল পলিটিক্স, ঠিক আছে, বা আঞ্চলিক যে রাজনীতি তার শিকার হয়ে যাবে এডুকেশন ব্যবস্থা। কিন্তু কেন্দ্রের হাতে ছেড়ে দিলে কেন্দ্র যে আইন করলো সেটাই সকলে মানতে বাধ্য হবে, ফলত করাপশনটা কম হবে, এই ছিল লজিক। ঠিক তার উল্টোভাবে হোয়াট ইজ দ্য ফ্যাক্ট ইন ফেভার অফ স্টেট লিস্ট, যারা বলেন যে না রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত, তারা কি যুক্তি দেন? তারা বলছেন একটা বড় যুক্তি, যে রিসেন্ট একটা রিপোর্ট পেশ হয়েছে, রিপোর্টটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের রিপোর্ট, মিনিস্ট্রি অফ এডুকেশন, এই রিসেন্ট 2022 সালের রিপোর্ট এটা। সেই রিপোর্টে দেখা গেছে এডুকেশন বা শিক্ষা খাতে কেন্দ্র সরকার বর্তমানে খরচ করছে 24% টাকা এবং রাজ্য সরকার খরচ করছে 76% টাকা। ক্যান ইউ ইম্যাজিন? তাহলে তো দেখা যাচ্ছে যে সিংহভাগ রাজ্য খাতে খরচ করছে রাজ্য সরকার, শিক্ষা খাতে খরচ করছে রাজ্য সরকার 76%। তাহলে সেই লজিকে তো ক্ষমতা রাজ্যের হাতেই দেওয়া উচিত। কনকারেন্ট লিস্টে সেই কারণে রাখা হয়েছিল যে কেন্দ্র সরকারের তার মধ্যে একটা সে থাকবে। তাহলে কেন্দ্র সরকারের হাতে তো বহু বাজেট, তাদের আর্থিক সংস্থান অনেক বেশি, কিন্তু বাস্তবিক দেখা যাচ্ছে ভারতে এই মিনিস্ট্রি অফ এডুকেশনেরই মানে শিক্ষা মন্ত্রকেরই রিপোর্ট দেখাচ্ছে যে শিক্ষা খাতে রাজ্যগুলো খরচ করছে 76% টাকা, কেন্দ্রের সংস্থান আসছে 24%। তাহলে এই লজিক দিয়ে বলা যেতে পারে তাহলে যারা বেশি খরচ করছে তাদেরই বেশি সে থাকা উচিত, রাজ্যকে ফিরিয়ে দেওয়া উচিত। নাম্বার 2 যেটা দেখা যাচ্ছে যে এই বর্তমানে যেটা আমি বললাম নিট ইউজি নিট পিজিতে
অনেক রকম সমস্যার সৃষ্টি হয়েছে। বা কমন এই যে এক্সামটা আজকাল নেওয়া হয়, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যেটা কিনা এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি কন্ডাক্ট করে থাকে। এই যে নিট ফিট যা পরীক্ষা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের যা কিছু পরীক্ষা, সেটা কন্ট্রোল করে কে? এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এরাই টেস্টগুলোকে কন্ডাক্ট করায়। রিসেন্ট খবর দেখা যাচ্ছে তাতে দুর্নীতি হয়েছে। তাহলে কেন্দ্রের হাতে দিয়ে করাপশন যে কমাবার কথা ছিল, কমলো কোথায়? লজিক এটা। ফলত লোকে বলছে ফিরিয়ে দেওয়া হোক। তৃতীয়ত আরেকটা যেটা লজিক, সেটা হচ্ছে স্টেটস ক্যান মেক সেপারেট পলিসিস ফর সিলেবাস, এক্সাম অ্যান্ড অ্যাডমিশন। বলছে রাজ্যের হাতে ছেড়ে দেওয়া এই জন্যই উচিত, কারণ রাজ্য লোকাল সংস্থানটা জানে। কেন্দ্রীয় সরকার তো বসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কেমন সেখানকার সিলেবাস হওয়া উচিত, কোন জনজাতি সেখানে বাস করছে, তাদের ভাষা কোনটা ভালো, তাদের কিভাবে অ্যাডমিশন নিলে লোকাল ছেলেমেয়েগুলো চান্স পায়, কোন সিলেবাসটা হলে তাদের মাতৃভাষার সঙ্গে তাদের তালমেল থাকে, তাদের সামাজিক অবস্থার সঙ্গে তালমেল থাকে, সেটা তো কেন্দ্রের পক্ষে ঠিক করে দেওয়া ঠিক নয়। এবং শুধু তাই নয়, এই পলিসি, এটাকে বলে কেন্দ্রই সব চাপিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় ওয়ান সাইজ ফিটস অল পলিসি। তাহলে ওয়ান সাইজ ফিটস অল এটা তো কখনোই ভালো জিনিস নয়। এক সাইজের জামা কি সবাইকে ফিট করে? করে না। তাহলে কেন্দ্র তো সেই এক সাইজের জামা হয়ে যাচ্ছে। বাট ওয়ান সাইজ ডাজ নট ফিট অল। কারণ লোকাল সংস্থানটাকে দেখা উচিত, সেটা একমাত্র রাজ্য সরকারই করতে পারবে। ফলত রাজ্যের দিকে আবার ফিরিয়ে দেওয়া উচিত, এই লজিক আছে। লাস্টে আমরা কনক্লুশনের দিকে চলে যাই। কনক্লুশনে বলা হচ্ছে যে কনকারেন্ট লিস্টে রাখা যেতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ঠিক কিভাবে এডুকেশনকে হ্যান্ডেল করা হবে সেটাকে বরঞ্চ ভাগ করে দেওয়া যেতে পারে। যেমন বলা হয়েছে যে হায়ার এডুকেশন ক্যান বি রেগুলেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, বাট লোকালি ইট ক্যান বি টেলার মেড বাই স্টেটস। অর্থাৎ যে বড় বড় কেন্দ্রীয় এজেন্সিগুলো আছে, যেমন ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এনএমসি, কিংবা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসি, কিংবা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, যারা কিনা প্রযুক্তিগত পরীক্ষা পরীক্ষা সেগুলো হ্যান্ডেল করে বা অ্যাফিলিয়েশন দেয় কলেজকে, টেকনিক্যাল কলেজকে, বলছে এগুলো থাক, এরা রেগুলেট করুক। ভারতবর্ষ এত বড় দেশ, এখান থেকে রেগুলেশনটা হোক, মানে সুপারভিশনটা হোক। কিন্তু লোকালি এডুকেশন ব্যবস্থা কেমন হবে সেইটা টেলার মেড করার দায়িত্ব রাজ্যের হাতে ছেড়ে দেওয়া হোক, যাতে করে কিনা রাজ্য সরকার সিলেবাসটা অ্যাটলিস্ট রাজ্য সরকার নিজেদের মতো করে ফিক্স করুক। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা কেমন হবে সেটা ঠিক করুক। এটা আমরা দেখব ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা 2020 সালে সবেমাত্র এসেছে, তাতেও বলা হয়েছে ক্লাস 8 পর্যন্ত একটি বাচ্চাকে তার মাতৃভাষাতে শিক্ষা দেওয়া সবসময় ভালো। তাহলে সেই মাতৃভাষা, রাজ্যে রাজ্যে সেখানকার কি কি মাতৃভাষা আছে, কি কি জনগোষ্ঠী আছে, সেগুলো কার পক্ষে জানা সম্ভব? একমাত্র রাজ্য সরকারের পক্ষে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে এক্সাম প্যাটার্ন কেমন হবে, ঠিক আছে, তার মধ্যে অ্যাডমিশন পলিসি কেমন হবে, কত কোটা কাকে দেওয়া হবে, কোনো জনজাতি যদি থাকে তাকে কোনো কোটা দেওয়া উচিত কিনা। এই যে ছোট ছোট ইমপ্লিমেন্টিং ম্যাটারগুলো, এগুলো রাজ্যের হাতে ছেড়ে দেওয়া হোক। আর বিগ যে রেগুলেটরি ম্যাটারগুলো, সেগুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকা হোক, রেখে দেওয়া হোক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে আর্টিকেলের মূল উদ্দেশ্য। আশা করি তোমরা বুঝতে পারলে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই। পরের দিন আমরা আবার একটা ভালো আর্টিকেল নিয়ে তোমাদের কাছে চলে আসবো।